এবার পেছালো চাকসু নির্বাচন, 3 দিন পিছিয়ে 15ই অক্টোবর ভোট গ্রহণ। প্রচারের সময় বিবেচনায় এই সিদ্ধান্ত, বলছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু হল এবং হোস্টেল সংসদ ইলেকশন 12 তারিখ রবিবারের পরিবর্তে 15 তারিখ বুধবারে নির্ধারণ করা হলো। প্রথমবারের মতো পাইপলাইনে বিমানে জ্বালানি পরিবহন শুরু চট্টগ্রামে। বছরে সাশ্রয় হবে অন্তত 2.5 কোটি টাকা। ঢাকা আমাদের যে বিমানবন্দর আছে, আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানেও আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে, সেখানে আমরা পাইপলাইনের মাধ্যমে আমরা জেট A1 ফুল আমরা সরবরাহ করব। বন্দরনগরীর কয়েকটি অভিজাত রেস্তোরাঁয় ভোক্তা অধিকারের অভিযান, বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ, জরিমানা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। রাকসুর পর এবার পেছালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। 3 দিন পিছিয়ে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 15ই অক্টোবর। বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ডক্টর AK মারিফুল হক সিদ্দিকী। তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবার কথা ছিল 12ই অক্টোবর। দুর্গাপূজা এবং নির্বাচনী প্রচারণার সময় কম থাকায় প্রার্থীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার। জানান, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় প্রচারণার জন্য বাড়তি সময় প্রয়োজন। এদিকে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা 1 দিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করা হয়েছে। চাকসুর কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন 931 জন। এর মধ্যে ভিপি পদে 25, GS AGS পদে 22টি করে মনোনয়নপত্র জমা পড়ে। ছাত্রদল, শিবির সহ 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে বিমানে জ্বালানি পরিবহন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ প্রকল্পে খরচ হয়েছে 160 কোটি টাকা। এতে জ্বালানি পরিবহনের সময় ও অর্থ সাশ্রয় হবে বলছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েলের দৈনিক চাহিদা প্রায় 2,25,000 লিটার এবং বছরে প্রায় 65,000 মেট্রিক টন। এতদিন পতেঙ্গার গুপ্তখালে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে 8 কিলোমিটার দূরে বিমানবন্দরের এভিয়েশন ডিপুতে এই জ্বালানি পরিবহন হতো ভাউচার বা ট্যাংলরির মাধ্যমে। এতে খরচ হতো বছরে 8 কোটি টাকা। পাশাপাশি ছিল নানা প্রতিবন্ধকতা। অবশেষে ভূগর্ভস্থ পাইপলাইন যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে জেট ফুয়েল পরিবহন। পাইপলাইন যাবে জহুরুল হক বিমান ঘাঁটিতেও। সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব। এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে সাধারণ বিমানবন্দরের সমস্ত চাহিদা পূরণ হবে, যেহেতু আমাদের স্পেশালি যেহেতু পাইপলাইন জেট ফুয়েল এটা পরিবহন করা হবে না। পাইপলাইনে জেট ফুয়েল পরিবহন প্রকল্পের মাধ্যমে জ্বালানি পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিমান বাহিনী ও বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। উড়োজাহাজের জ্বালানি সরবরাহের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং অদূর ভবিষ্যতে অত্র বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা যদি 100-তে উন্নীত হয় তাহলে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু হচ্ছে, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা যেমন সুসংহত হবে, তেমনি বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতাও অনেক গুণে বৃদ্ধি পাবে। ঢাকা সহ দেশের সব বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহের পরিকল্পনার কথা জানান জ্বালানি সচিব। ঢাকা আমাদের যে বিমানবন্দর আছে, আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানেও আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে, সেখানে আমরা পাইপলাইনের মাধ্যমে আমরা জেট A1 ফুল আমরা সরবরাহ করব। প্রকল্পটির আওতায় 5.77 কিলোমিটার দীর্ঘ ও 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইনের মাধ্যমে ঘন্টায় 140 ঘনমিটার জেট ফুয়েল পরিবহন করা যাবে। প্রকল্পের খরচ 160 কোটি টাকা।
শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। মাজার ও মন্দিরে হামলাকারীরা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। চট্টগ্রামে মন্দির পরিদর্শনে গিয়ে কথা বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জানান, উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকার সব ব্যবস্থা নিয়েছে। সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা। রোববার মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। কারুকাজ আর আলোকসজ্জায় সাজছে সব মণ্ডপ, বাড়ছে ভক্ত দর্শনার্থীদের আনাগোনা। সকালে চট্টগ্রামের গোলপাহাড় কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা। পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠক করেছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে কেউ বিনষ্ট করতে না পারে। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানান উপদেষ্টা। মাজার ও মন্দিরে হামলাকারীদের অপরাধী উল্লেখ করে তাদের কোনো ধর্ম পরিচয় নেই বলে মন্তব্য করেন। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে, ধর্ম অবমাননা করে থাকে, কটূক্তি করে থাকে, ব্যঙ্গ করে থাকে, দিস পারসন ইজ সোললি লায়াবল নট দি কমিউনিটি। সম্প্রদায় দায়ী নয়, কিন্তু আমরা অনেক সময় আইন হাতে তুলে নিই, গিয়ে ওখানে হামলা করি, মামলা করি, লুটপাট করি। এগুলো আইন হাতে নিলে আইনের শাসন নষ্ট হয়ে যাবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বন্দরনগরীর মণ্ডপে সার্বিক প্রস্তুতি কেমন সেটা একটু জেনে নিতে চাই। এই পর্যায়ে যাচ্ছি সহকর্মী আলামিন শিকদারের কাছে। আলামিন, পূজা উপলক্ষে নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। পুজো উপলক্ষে এরই মধ্যে বেশ কয়েকবার নিরাপত্তাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন, জেলা প্রশাসক থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলার দায়িত্বটাতে রয়েছেন, তারা কিন্তু বেশ কয়েকবার এরই মধ্যে তাদের যে সভা, নিরাপত্তা সভা নিয়ে কিন্তু বেশ কয়েকবার কাজ করেছেন। এরপরে তারা নানা ধরনের সিদ্ধান্ত জানিয়েছেন। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা থেকে শুরু করে তারা তাদের যে পর্যাপ্ত ফোর্স নিয়োগ সেটা থাকবে। পাশাপাশি তারা সাদা পোশাকে তাদের যে গোয়েন্দা সদস্যরা রয়েছেন তারাও তাদের দায়িত্ব পালন করবেন। এই মুহূর্তে রয়েছে আমরা চট্টগ্রামের সদরঘাটের লোকনাথ শিল্পালয়ে, এবং সেখানে আমরা দেখছি এখন প্রতিমা তৈরির যে কার্যক্রম সেটা একেবারেই শেষ, এবং শেষ পর্যায়ে এসে তাদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যেটা আমরা দেখছি যে রং তুলির আঁচড়ে প্রতিমার যে সৌন্দর্য, দুর্গা মায়ের যে সৌন্দর্য, সেটাই কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, এবং সবশেষ যে কাজ সেটাই কিন্তু এখন চলছেন। আমরা এখানের একজন কারিগর রয়েছেন, বহু বছর ধরে তিনি এই শিল্পালয়ের মালিক এবং বহু বছর ধরে এই প্রতিমা তৈরির কারিগর হিসেবেই আছেন, কাজ করছেন। তার অনেক দিনের অভিজ্ঞতা, আমরা তার সাথে একটু কথা বলবো। এবং তার এই যে এখন শেষ সময় আসলে কতটা ব্যস্ত সময় পার করছেন আপনারা? ব্যস্ততা মানে জীবন মরণ। এখন ডেলিভারি চলছে, প্রতিমা কিছু টুকটাক কাজ আছে, এগুলি সারার জন্য ব্যস্ত। এগুলি সেরে দিতে পারলে তারা নিয়ে যেতে পারে। আর এবার 10 দিন আগে থেকে ডেলিভারি হওয়াতে খুব ব্যস্ত হয়ে গেছি, ভয়ে ভয়ে সবাই আগে নিয়ে যায়। এখন কোন পর্যায়ে রয়েছে কাজগুলো? আমরা এখন পর্যায়ে রয়েছে শেষ পর্যায়ে, ধরে না 2 আনা কাজ আছে, 14 আনা কাজ শেষ। আমরা কথা বলছিলাম লোকনাথ শিল্পালয়ের যিনি মালিক তার সাথে, এবং তারা দীর্ঘ যুগের পর যুগ, বছরের পর বছর কিন্তু তারা আসলে এই যে প্রতিমা তৈরির যে কার্যক্রম, সেই কার্যক্রমের সাথেই জড়িত। এবং এই যে শেষ সময়টাতে যারা যেই সব পূজা মণ্ডপগুলোতে দুর্গা পুজো হবে, সেই মণ্ডপের যে প্রতিমা তৈরির যে তারা নিয়েছেন, সেগুলো কিন্তু এখন যত তাড়াতাড়ি সম্ভব তারা সেইখানে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটি করবেন। এরপরেই
পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং শেষে আমরা যে ভাসানের মধ্যে দিয়ে দুর্গাপূজার যে শেষ সেটা হয়তো দেখতে পাবো। তবে এর আগে প্রথম দিকের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু একেবারেই চোখে পড়ার মতো। শেষ মুহূর্তে আমরা দেখছি যে একেবারে রং তুলির আঁচড়ের যে শেষ কাজ এবং রংগুলো তৈরি করা এবং সেগুলো ফুটিয়ে তোলা, সেইগুলোর দৃশ্যগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটি থেকে আমরা এই যে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের যে খবরগুলো সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি এবং আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করলাম। আলামিন দেখছিলাম সরাসরি, ধন্যবাদ আপনাকে। সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে অনেকে পূজায় বিশৃঙ্খলা করতে চাইবে, এই বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিজিবি। সকালে রাঙামাটির কাপ্তায় ব্যাটালিয়ন 41 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি এই আহ্বান জানান। এ সময় ওয়াগাছড়া সদর দপ্তরে সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সভা হয়। উপজেলা 6টি পূজা মণ্ডপকে আর্থিক সহায়তা বিতরণ করে বিজিবি। জানায় এবছর শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য বিজিবির টিম প্রতিটি মন্দিরে টহল দিচ্ছে। পূজা সম্পন্ন হওয়া পর্যন্ত তৎপর থাকবে বাহিনীটি। কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। উপরে চাকচিক্য, ভেতরের চিত্র ভয়াবহ। চট্টগ্রামের নামি দামি বেশিরভাগ রেস্টুরেন্টের একই দশা, খাবারে ভেজালের ছড়াছড়ি। আজও বন্দরনগরীর 3টি রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে ভয়াবহ অনিয়ম, অসঙ্গতির চিত্র। 1,20,000 টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় তাদের। কাচ্চি বিরিয়ানিকে মুখরোচক ও আকর্ষণীয় করতে ব্যবহার হতো কেওড়া জল। দীর্ঘদিনের বাসি জালি কাবাব খাওয়ানো হয় ভোক্তাদের। রান্নাঘরের পরিবেশও চরম অস্বাস্থ্যকর ও নোংরা। চট্টগ্রাম মহানগরীর জিসি মোড়ে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এই চিত্র। তাৎক্ষণিক ধ্বংস করা হয় এসব খাবার ও উপকরণ। আমি এখানে স্বীকার করতে সবার সামনে তো বলতে যেটাই হয়েছে দু একটা বলে তো সবার সামনে স্বীকার করলাম তার সামনে। ক্যান্ডি রেস্টুরেন্ট ও জুস বারের চিত্র আরও বেহাল। পচা আম, আনারস ও ড্রাগন ফল সংরক্ষণ করে সেগুলো দিয়েই জুস বানিয়ে দেওয়া হতো ভোক্তাদের। অপরদিকে কেএফসি রেস্টুরেন্টে ব্যবহৃত মিউনিজে নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ। আমাদের ভুল হয়েছে, ফ্রিজে রাখছি, আমরা ভবিষ্যতে রাখবো না। আমরা মানুষকে ভালো খাওয়াতে চেষ্টা করবো ভবিষ্যতে। ওনারা বলছে না এইভাবে না, এটা আর একটু মডিফাই করে প্রত্যেকটা মোড়কের গায়ে কি লাগিয়ে দিতে হবে। তো আমাদের প্রত্যেকটা মোড়কে না, কিন্তু আলাদা আলাদা করেছিল। এসব অনিয়ম ও অসঙ্গতির জন্য প্রতিষ্ঠান 3টিকে 1,20,000 টাকা জরিমানা করে অভিযান টিম। 3টা প্রতিষ্ঠানে আমাদের 1,20,000 টাকা জরিমানা হয়েছে। আমাদের তদারকি থাকবে। আমরা বিষয়গুলি যেটা আজকে দেখলাম এগুলি আমরা পুনরায় এসে আবার আমরা যাচাই করে দেখব যে এটা কতটা তারা প্রতিপালন করছেন। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নৌবাহিনীর অভিযানে কক্সবাজারের মহেশখালীতে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 16 রাউন্ড গুলি ও মদ সহ 2জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় মহেশখালীর চিহ্নিত সন্ত্রাসী আনসারুল করিম ও নূর আলমকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। তল্লাশি করে একটি এলজি, একটি 2 দেশীয় বন্দুক, 6টি ধারালো অস্ত্র, 13 রাউন্ড বুলেট সীসা, 3 রাউন্ড তাজা কার্তুজ ও 500 লিটার দেশীয় মদ জব্দ করা হয়। পরে সেসব থানায় হস্তান্তর করে নৌবাহিনী। পুলিশ জানায় আটককৃতরা মহেশখালী থানার অস্ত্র, মাদক, চুরি, হত্যা ও মানব পাচার সহ একাধিক মামলার আসামি। তৃণমূল নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে মতবিনিময় সভা করেছে বিএনপি। উপজেলায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় নেতারা বিভেদ কোন্দল ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা রাখার আহ্বান জানান। কেন্দ্রের নির্দেশনা মেনে দলীয় কার্যক্রম পরিচালনার বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। সভায় বিএনপি নেতা নুরুল আমিন, আওয়াল চৌধুরী, শহীদ ইসলাম চৌধুরী সহ উপজেলা বিএনপি নেতারা বক্তব্য রাখেন। খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায় 2018 সালের 13 এপ্রিল উপজেলার রসিকনগর এলাকায় ট্রাক্টর কেনাবেচার কথা বলে মোশাররফ নামের এক ব্যক্তিকে ডেকে নেয় আসামি ফজর আলী। মোশাররফকে কুপিয়ে হত্যার পর মরদেহ টিউবওয়েলের কুয়োয় ফেলে দেয় সে। মরদেহ উদ্ধারের পর গ্রেপ্তার হলে জামিনে মুক্তি পায় ফজর আলী। পরে আদালত মামলার প্রধান আসামি ফজর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড 50,000 টাকা অর্থদণ্ড দেন। তবে আসামি জামিনের পর থেকেই পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে দীঘিনালার রসিকনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কৃতি ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদানে হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঋতুপর্ণা চাকমার বড় বোন পাম্পি চাকমার হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। তিনি জানান তাদের মাকে ২৫ দিন পর পর চট্টগ্রামে নিয়ে কেমোথেরাপি দিতে হয়, এতে অনেক অর্থের প্রয়োজন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ঋতুপর্ণা চাকমা শুধু রাঙামাটির কৃতি সন্তান নয়, পুরো বাংলাদেশের গৌরব। মায়ের চিকিৎসার জন্য তার বড় বোনের আবেদনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়েছে। নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে উপজেলা পর্যায়ে চলছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ প্রচারণা। এরই অংশ হিসেবে সন্দ্বীপের শিবেরহাটে গণসংযোগ ও পথসভা করেন বিএনপি নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেন সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। দ্বীপটির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং সন্ত্রাস, মাদক সহ বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে হিফজুল কোরআন ও হামদ নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার ৩ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিলে ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ লিয়াকত হুসাইন সহ ইসলামী গবেষক, আলেম সহ অনেক উপস্থিত ছিলেন। মাহফিল শেষে সবার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এফবিএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাংকিং ডিপার্টমেন্ট। বিকালের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে দলটি। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। সাথে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শামীম উদ্দিন, যমুনা ইলেকট্রনিক্সের হেড অব সেলস মাকসুদুর রহমান, যমুনার চট্টগ্রাম বিভাগীয় ডিস্ট্রিবিউটর একরামুল হক পাটোয়ারি সহ অন্যান্য অতিথিরা। টুর্নামেন্টের স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।